সে স্পর্শীর দিকে তাকিয়ে বলল, তোমার বরটা আসলেই বউ পাগল। এমিলি সাদা শাড়ি পরে সাংবাদিকদের সামনে বসে কাঁদছে। কিছুক্ষণ আগে তার প্রাণের স্বামীর দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে। রাজনীতিবিদরা দলে দলে এসে তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এই সুযোগে সাংবাদিকরাও ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে যাচ্ছে। চতুরতার সঙ্গে কখনো সে সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে, কখনো বা এড়িয়ে যাচ্ছে। লাইভ দেখাচ্ছে সেই দৃশ্য। ভিডিওটা দেখিয়ে কাফি ড্রাইভ করতে করতে বলল, কে মেরেছে, কেন মেরেছে জেনেও এমিলির অভিনয় দেখে আমি অবাক না হয়ে পারছি না। রুদ্র একথা জবাব দিল না। সে এক মনে বাইরের দিকে তাকিয়ে ভাবছে। রুদ্রের থেকে জবাব না পেয়ে কাফি গলা পরিষ্কার করে পুনরায় বলল, অভিনয় করে কাঁদলেও চোখের পানি সত্যি মনে হচ্ছে। কান্না করার জন্য চোখে কিছু দিয়েছে নাকি? রুদ্র এবারও নিশ্চুপ। তবে বিধবা সাজে কিন্তু ভালোই দেখাচ্ছে এমিলিকে, তাই না স্যার? এ কথা শুনে রুদ্র সিটে হেলান দিয়ে চোখ বন্ধ অবস্থায় বলল, রুমাকে কি বলতে হবে? আজকাল বাইরের মেয়ের দিকে নজর দিচ্ছ। সরি স্যার, এই ভুল আর কখনো হবে না। এ কথা বলে কাফি সেই যে মুখ বন্ধ করলো, অকারণে আর একটাও বাড়তি কথা বলল না। গাড়ি চলছে নিজ গতিতে। হঠাৎ রুদ্র গাড়ি থামাতে বলে চট করে গাড়ি থেকে নামলো। তারপর কাফিকেও নামিয়ে হসপিটালে যেতে বলে সে নিজে বসলো ড্রাইভিং সিটে। কাফি হতবাক হয়ে কিছু বলার আগেই রুদ্র গাড়ি নিয়ে ছুটল ঢাকার উদ্দেশ্যে। আজকাল রুদ্রের মতিগতি কিছুই বুঝে না কাফি। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে সে চলল হসপিটালের পথে। আধা ঘন্টা পর হসপিটালে পৌঁছেই পড়ল আরেক বিপাকে। স্পর্শী ঘুম থেকে উঠেই জেদ ধরেছে এই মুহূর্তে বাসায় ফিরবে। তাকে তারা কোনোভাবে বুঝিয়ে রাখতে পারছে না। এদিকে রুদ্রর ফোন বন্ধ। স্পর্শীর কান্নার গতি বেড়েই চলেছে। পরে বাধ্য হয়ে কাফি ছুটল ডাক্তারের কাছে। অনেক রিকোয়েস্ট করে ডাক্তারের পরামর্শে স্পর্শীকে নিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে স্পর্শী রুমার সাহায্যে গোসল সেরে ভদ্র মেয়ের মতো খাবার খেলো। তারপর ওষুধ খেয়ে শুয়ে শুয়ে টিভি দেখায় মন দিল। তখন বাজে বেলা ৩টা। তারপর বাকি সময়টুকু টিভি দেখে রুমার সঙ্গে গল্প করে বই পড়ে তার বাকি সময়টুকু কাটল। ধীরে ধীরে সন্ধে ঘনিয়ে রাত নেমে এলো। কাফিয়া রুমার সঙ্গে রাতে খেয়ে পুনরায় রুদ্রের রুমে ফিরে। এই সময়টুকুতে সে ভুলেও রুদ্রের কথা জিজ্ঞাসা করেনি। তবে রুমা জানিয়েছে সে নাকি জরুরি কাজে কোথাও গেছে। স্পর্শী রুমের লাইট বন্ধ করে অনেক সময় জানালার সামনে দাঁড়িয়েছিল। তারপর শরীর যখন আর কুলোচ্ছিলই না, তখন গিয়ে শুয়ে পড়ল। অন্ধকার রুমে শুয়ে থাকতে থাকতে সে ঘুমে তলিয়ে গেল। একটু পরে রুমায় সে তাকে দেখে মেসেজ করে রুদ্রকে জানিয়ে দিল। তারপর রুমাও সব ঠিকঠাক করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। এভাবে সময় কাটতে থাকলো। রাত গভীর হতে লাগলো। মাঝরাতে স্পর্শী যখন শুনতে পেল কারো বিড়বিড় করা কথা, ঘুমের ঘোরে তেমন পাত্তা দিল না। একটু পরে কারো নিঃশ্বাস এসে বাড়ি খেলো তার চোখে মুখে, এবং শুনতে পেল কেউ বলছে, জানতাম রুমা একা সামলাতে পারবে না। এমনি কাফিকে পাঠিয়েছি আমি। সারা দিন টেনশনে কেটেছে আমার। অথচ এনাকে দেখো, নাক ঘুমে আরামসে ঘুমাচ্ছে। সারাদিন কি করলাম, কি খেলাম, খোঁজ নেওয়া তো দূর, একটা কল করার প্রয়োজন মনে করে না। তার বলা কথা শেষ হতে স্পর্শী হাত রাখলো সেই মানুষটার ঘাড়ে। আচমকা হামলে পড়ল সেই মানুষটার ঠোঁটের উপর। সারাদিনের রাগ তুলতে রাগে জিদে সজোরে কামড়ে ধরল রুদ্রের ঠোঁট। তখনই রুদ্র টের পেল নোনতা স্বাদ, অর্থাৎ ঠোঁট কেটে গেছে। সেই সঙ্গে স্পর্শী খামচে ধরেছে তার শার্ট এবং পিঠে বসিয়ে দিচ্ছে ধারালো নখ। আকস্মিক আক্রমণে রুদ্র নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পরক্ষণে কিছু ভেবে হাল ছেড়ে দিল। সমস্ত ব্যথা সহ্য করে স্পর্শীকে রাগ মেটানোর সুযোগ করে দিল। তখনও স্পর্শী রুদ্রের ঠোঁট কামড়ে ধরে আছে। তারপর যখন সে দেখল রুদ্র বাধা দিচ্ছে না, তখন সে ছেড়ে দিল। ছাড়া পেয়ে রুদ্র সরল না, বরং স্পর্শী 2 হাত শক্ত করে চেপে ধরে শুষে নিতে থাকলো স্পর্শীর ঠোঁট। স্পর্শী তাকে যত জোরে কামড় দিয়েছে, রুদ্র তাকে তত সফটভাবে কিস করছে। বেশ কয়েক মিনিট এমন অত্যাচার করার পর রুদ্র তাকে ছেড়ে পাশে শুয়ে পড়ল। স্পর্শী হাঁপাচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। আচমকা একটা কথা মনে হতে স্পর্শীর গা গুলিয়ে উঠল। ঘৃণায় চোখ মুখ কুঁচকে নিল। পাশ ফিরে বিরক্তির নজরে তাকায় রুদ্রের দিকে। রুদ্রের ঠোঁটে রক্ত ছিল। সেই রক্ত কোথায় গেল? বোধহয় ওর পেটেই গেছে। এ কথা ভেবে ছি ছি করে ওঠার আগে রুদ্র হ্যাচকা টানে তাকে বুকের ওপর ফেলল। অতঃপর বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে মুছে নিল স্পর্শীর রাত ভেজা ঠোঁট। তখনও তার ওষ্ঠকোণে দুষ্টু হাসি, মনে দুষ্টু ভাবনা।
ঠোঁটে রুদ্রের ছোঁয়া পেয়ে স্পর্শী ভীষণ বিরক্ত হলো। ঝামটা মেরে হাতটা সরিয়ে দিয়ে উঠতে চেষ্টা করলো। তখন রুদ্র তার কোমর চাপটে কামড়াকামড়ি না করে ডিপলি কিস চাস বললেই হতো, না করতাম নাকি? তুই বল, একমাত্র বউয়ের আবদার অপূর্ণ রাখতে পারি? তুমি আসলে অসভ্য। ছাড়ো ছাড়ো বলছি। অসভ্যের দেখেছিস কি? এই পথের যাত্রা কেবল শুরু। উফ, অতিরিক্ত কথা বলো তুমি। রাগের মাত্রা হাই ভোল্টেজে কেন, বলবি তো নাকি? রাগ করবো কেন? খেয়ে আর কাজ নেই আমার। তাহলে চল আমার শখটা পূরণ করেই ফেলি। কোন শখ? আমার শখ, আমার বেডরুম ভর্তি বউ আর ড্রয়িং রুম ভর্তি ছানাপোনা থাকবে। তাদের নিয়ে একসঙ্গে ঘুরতে বের হব, সুখে দিন কাটাবো। কত মজা হবে। তারপর এতগুলো বাচ্চা পয়দা করার পর তোমার শত্রুরা তোমাকে মেরে রাস্তায় ফেলে যাবে। তোমার অবর্তমানে তারা গাছতলায় গিয়ে আশ্রয় নেবে, ক্ষুধার তাড়নায় কাঁদবে, আর বউগুলো নিজ স্বার্থে জীবন সঙ্গী খুঁজে ভেগে যাবে। পরিশেষে তোমার ছানাগুলো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবে, টোকাই উপাধি পাবে। দারুণ হবে না? ধুর, দিলি তো আমার শখের 12টা বাজিয়ে। যা সত্যি তাই তো বললাম। ধন্য করলি। তা হাতের কি অবস্থা এখন? ব্যথা আছে? জেনে লাভ নেই, বাদ দাও। আচ্ছা, কখনো তোর মন বলে না আমার সঙ্গে মৃদুস্বরে কথা বলতে? সারাদিন পর বাসায় ফিরে যদি বউ খ্যাচ খ্যাচ করে, তাহলে কার ভালো লাগে? যে আমার নয় তার সঙ্গে কি ভালো কথা থাকতে পারে? আমি তোর না তো কার? কবুল বললেই কেউ হওয়া যায় না। এই, কেউ বলতে আসলে কি বোঝাচ্ছিস? স্পষ্ট করে বল। আপন মানুষ, একান্ত নিজের মানুষ। মন চাইলে শুধু আপন নয়, প্রাণপ্রিয় ও হওয়া যায়। এজন্য নিজেদের আগ্রহ থাকা লাগে, যেটা তোর নেই। হবে কি না তাও সন্দেহ। আচ্ছা, আমাকে এটা বল, আমরা কি ঝগড়াই করে যাব আজীবন? এভাবে আর কতদিন? আমাদের সম্পর্কটা স্বাভাবিক করা যায় না? আসলেই কি যায় না? এমন চলতে থাকলে আমাদের সম্পর্কের আরও অবনতি হবে। আমাদের বাসার মানুষগুলো হতাশ হবে, কষ্ট পাবে। একটু স্বাভাবিক হয়ে ওঠো না স্পর্শী, প্লিজ। প্রতিদিন মেজমা কল করে আর আমাকে সাজিয়ে গুছিয়ে এমনভাবে মিথ্যা কথা বলতে যেন আমরা কত সুখী। মেজমাকে মিথ্যা বলতে আমার ভীষণ খারাপ লাগে। রুমাকেই দেখো, কাফিকে ছাড়া কিছু বোঝে না। মেয়েটা পাগলের মতো ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে। কাফি কোথাও গেলে প্রতিনিয়ত ফোন করে খোঁজ নিবে, কি করছে, কি খাচ্ছে, আরও কত কি। কতই সুন্দর তাদের সম্পর্কটা। যদি কোনো কারণে কাফি কল রিসিভ না করে, তখন আমাকে মেসেজ করে, ভাইয়া প্লিজ দয়া করে এইটুকু বলুন সে সুস্থ আছে, ভালো আছে। তাহলে ভাব ঠিক কতটা ভালোবাসলে এমন উতলা হওয়া যায়। ভালোবাসা তখনই সুন্দর যখন সঠিক মানুষটা পাশে থাকে, আর সুন্দর জিনিসটা নিজের মতো করে সুন্দর করে নিতে হয়। সযত্নের প্রলেপ লাগিয়ে আগলে রাখতে হয় নিজ যতনে। তাকে সবসময় বোঝার চেষ্টা করতে হয়, ভালোবাসতে হয়, তবেই না সম্পর্ক মধুর হয়। অথচ আমার বউটাকেই দেখ, সে আমার খোঁজ নেওয়া দূর, আমাকে নিয়ে সুস্থ চিন্তাও করতে পারে না। শুধু রাজনীতি করার অপরাধে কাঠগড়াতে দাঁড় করিয়ে নানান রকমের অভিযোগ দায়ের করে, আমার বাঁচা মরা নিয়ে পড়ে থাকে। তাকে আমি কিভাবে বোঝাই, যার যেভাবে মৃত্যু লেখা আছে সে সেইভাবেই মৃত্যুবরণ করবে? মৃত্যুর খেলা স্বয়ং সৃষ্টিকর্তার হাতে, এখানে কারোর হাত নেই। কিন্তু সেই পাগলিটা তো আমার কথা বোঝেই না, আর বোঝাতে গেলেও আমাকেই ভুল বুঝে। এমনকি এসব ভেবে আমাদের বর্তমান সময়টুকু নষ্ট করে ফেলছে। আদৌ কি এটা ঠিক হচ্ছে? তোমার কাছে রাজনীতি যদি সব, শুধু শুধু আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ কেন? বোকার মতো রাজনীতির সঙ্গে নিজের তুলনা করিস কেন? রাজনীতি রাজনীতির জায়গায়, তুই তোর জায়গায়। এখানে তুলনা আসছে কোথা থেকে? রাজনীতি হচ্ছে আমার পেশা, আর তুই হচ্ছিস আমার নেশা। আমার কাছে নেশা ও পেশা দুটোই ভিন্ন স্থানের বাসিন্দা। তাছাড়া আমারই যখন সমস্যা হচ্ছে না, তোরও তো হওয়ার কথা নয়। মোদ্দা কথা, গত রাতে যে অঘটন ঘটালি, এ কাজটা কোন যুক্তিতে করলি? আমার পুরো কথাটা শুনে না হয় সিদ্ধান্ত নিতি। এখন কে কষ্ট পাচ্ছে? রাগের বশে নেওয়ার কোনো সিদ্ধান্ত সুফল ডেকে আনে না। এর জন্য এই কথাটা এখনো বাসার কাউকে জানাইনি। ভেরি গুড, বুদ্ধি তো ভালোই আছে, শুধু কাজে লাগাস না। আর একটা কথা, আমার সঙ্গে থাকতে হলে আমার ভালো খারাপ সব মেনেই থাকতে হবে, নয়তো বাপের বাড়ির রাস্তা মাপ। আমার বাপ তোমার কে?
শ্বশুর? তোর শ্বশুরকে নিয়ে এভাবে কথা বলতে লজ্জা লাগছে না? আশ্চর্য, আমি কি ওনাকে চুমু খেতে চেয়েছি নাকি জড়িয়ে ধরে ঘুমাতে চেয়েছি যে লজ্জা লাগবে? তুমি আসলেই জাতা। এ কথা বলে স্পর্শী জোর করে নিজেকে ছাড়িয়ে উঠে বসল। এই বেহায়া পুরুষের মুখে কিচ্ছু আটকায় না, নয়তো এমন কথা বলতে পারে? তার কাছে ভদ্র কথা আশা করা বোকামি। এখন রাত 2:03। স্পর্শীর হালচাল দেখে রুদ্র উঠে রান্নাঘরে গেল। ওভেনে খাবার গরম করে প্লেট ভর্তি খাবার এনে স্পর্শীকে টেনে তুলে বিছানায় বসালো। তারপর সে যত্ন করে স্পর্শীর মুখে খাবার তুলে দিয়ে নিজেও খেতে লাগলো। আজও আসার সময় বিরিয়ানি এনেছে, এমনকি এখন খাইয়েও দিচ্ছে নিজের হাতে। স্পর্শী টু শব্দ করছে না, ভদ্র মেয়ের মতো খাচ্ছে চুপটি করে। খেতে খেতে গত রাতের কথা ভেবে আপন মনে ওর অশ্রু ঝরতে লাগলো। আফসোস করতে থাকলো মনে মনে। প্রিয় অপ্রিয় যেই হোক, কারো মুখের খাবার ছুঁড়ে ফেলা উচিত নয়, অথচ সে রাগের বশে গতরাতে তাই করেছে। তখন রুদ্র চাইলে তাকে লাগাতার থাপ্পড় মেরে থামাতে পারত, কিন্তু এখন অবধি ছাড় দিয়েই যাচ্ছে রুদ্র। তবে খাবার ছুঁড়ে ফেলার অন্যায় আর কখনো করবে না সে, কখনো না। তাকে কাঁদতে দেখে রুদ্র লোকমা দিতে গিয়েও থেমে গেল। তারপর স্বাভাবিকভাবে জিজ্ঞাসা, খেতে ইচ্ছে করছে না বললেই হয়, বোকার মতো কাঁদছিস কেন? এ কথার জবাব দিল না স্পর্শী। অনেক কষ্টে খাবার গিলে উচ্চারণ করলো, সরি। সরি কেন? গত রাতে খাবার নষ্ট করেছি, এটা করা উচিত হয়নি। আর এমন করব না, প্রমিস। এভাবে যদি আমাকেও একটু বুঝতি তাহলে। আমি চাওয়াটা কি খুব বেশি? আমি তোমার সঙ্গে থাকতে চাই বলেই তোমার সুরক্ষার জীবন চাই। তুমি কেন বুঝছো না রাজনীতিবিদদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ? আজ রাতে তুমি তোমার অধিকার বুঝে নাও, আর রাজনীতি এসব ছেড়ে দাও। লাভ নেই, একবার দলে নাম উঠে গেলে সেখান থেকে ফেরা মুশকিল। আর এসব চিন্তা করতে কে বলেছে তোকে? তোর দায়িত্ব আমাকে ভালোবাসা। তুই তোর দায়িত্বে অটল থাক, বাকিটা আমি বুঝে নিব। এ কথা বলে রুদ্র খাবার শেষ করে প্লেট রেখে ফিরে এলো। তারপর কেউ আর কোনো কথা বাড়ালো না। দুজন দুপাশে ফিরে শুয়ে পড়ল। সময় গড়ায় সঙ্গে সঙ্গে তাদের চোখেও ঘুম নেমে এলো। পরের দিন সকালে স্পর্শী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। রুমা বোধহয় আগেই ঘুম থেকে উঠে গেছে। সে ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে পা দিতে দাদিমাকে দেখে চমকে উঠল। দাদিমা চা খেতে খেতে রুমার সঙ্গে কথা বলছে। দাদিমাকে দেখে স্পর্শী দৌড়ে গিয়ে দাদিমাকে জড়িয়ে ধরল। খুশিতে দাদিমার গালে কয়েকটা চুমু দিয়ে খিলখিল করে হেসে উঠল। দাদিমা নাতনির হাতে থাবা মেরে মুখ ঝামটা মেরে বললেন, সারা রাতে স্বামীর আদর খাইয়া এখন আইসো পিরিত দেখাইতে সস্বর করতেছি। বুড়ি যেই স্বামী দিস সেই আদর করে না, খালি ধমকের উপরেই রাহে। এক ফোটাও ভালোবাসে না আমারে। এই স্বামী লাগবো না, তুমি এই দারে হাতে বেচা নতুন স্বামী আইনা দাও। এ কথা বলে স্পর্শী পুনরায় খিলখিল করে হাসতে লাগলো। নাতনির কথা শুনে দাদিমা হেসে উঠে নাতনিকে জড়িয়ে ধরলেন। রুমা রান্নাঘরে দাঁড়িয়ে তাকিয়ে আছে স্পর্শীর হাসি মুখের দিকে। এই বাসায় এসে স্পর্শী হেসেছে বলে মনে হয় না, অথচ দাদিমাকে পেয়ে কত খুশি সে। তার এই হাসি ফিরিয়ে আনতে রুদ্র তার কাজ সেরে ঢাকা গিয়ে দাদিমাকে নিয়ে এসছে। তবুও এই মেয়ের কত অভিযোগ রুদ্রের প্রতি। দাদি নাতনির গল্পের শেষ নেই। তারা সোফায় বসে গল্প করেই যাচ্ছে। স্পর্শী কাশিম বয়রা থেকে শুরু করে চেনা পরিচিত সকলের খোঁজ নিচ্ছে। এক পর্যায়ে কথায় কথায় স্পর্শী দাদিমাকে জড়িয়ে ধরে অভিমানী সুরে বলল, জানো এখানে একটুও ভালো লাগে না। তুমি এসে খুব ভালো করেছো। যাওয়ার সময় আমাকেও নিয়ে যাবে। তো স্বামী গিয়ে আনছে আমারে, দাদু ভাইয়ের নাকি কি জরুরি কাজ আছে, 10 দিনের লাইগা কোন হানে যাবে। কোথায় যাবে? তা তো কই নাই মোরে, তাই শুনছি দাদু ভাই ভোটে দাঁড়াইব। এ কথা শুনে স্পর্শী দীর্ঘশ্বাস ছাড়ল। এত পাগলামি করে কি হলো? না সে কিছু বোঝাতে পারল, আর না শুধরাতে পারল। সবই তো বৃথা গেল। যাবেই তো, কারণ রুদ্র তো হচ্ছে লাগাম ছাড়া ঘোড়ার ন্যায়। তাকে এত সহজে বশে আনাও যাবে না। এজন্যই তাকে দুর্বল করতে হবে, পোষ মানাতে হবে, সম্পর্ক গভীর করতে হবে, ভালোবাসা জাগাতে হবে, নতুবা এই শক্ত হৃদয়ের মানবকে বশে আনা সম্ভব নয়। এভাবে যেহেতু কাজ হচ্ছে না, সেও আর বৃথা চেষ্টা করবে না, তবে অন্য পন্থা অবলম্বন করবে। সঙ্গে ওদের সম্পর্ক সহজ করার আপ্রাণ চেষ্টা করবে। সত্যি সত্যিই তো এভাবে চলতে পারে না, এর সমাপ্তি টানা প্রয়োজন। হয়তো এর আগে এভাবে ভাবেনি,
কিন্তু এখন ভাবছে, চিন্তা করছে। মুখ্য কথা, মানুষটা যখন একান্তই তার, তখন ভাবনাগুলোও তার। এবার থেকে যা হবে হাসি মুখে মেনে নিবে। জীবনটা আসলেই ছোট। আগামীর কথা ভেবে বর্তমানকে তিক্ত করে ফেলছে সে, যেটা বোকামি ছাড়া কিছুই নয়। অথচ এর আগে তার মস্তিষ্কে এটা খেলেনি। আজকের দিনটার কাজই ভবিষ্যতের বার্তা বহন করবে। গত দুদিন আরও একটা কথা, অনেকই কথা ভেবেছে। আর রুদ্র ঠিকই বলেছে, মৃত্যু সৃষ্টিকর্তার হাতের খেলা, এখানে কারো হাত থাকে না। যার যেভাবেই মৃত্যু লেখা আছে সে সেভাবেই মৃত্যুবরণ করবে। রুদ্র ছাড়াও পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা রাজনীতিতে পাকাপোক্তভাবে যুক্ত। তাদের প্রিয় মানুষ আছে, আপনজনও আছে। মৃত্যুর ভয়ে তারা পিছিয়ে যাচ্ছে, না নিজেকে সরিয়ে নিচ্ছে। তবে সে কেন নিবে? কোন যুক্তিতে নিবে? আর রইল ভালোবাসার কথা, যে পাশে থাকার, সে সব পরিস্থিতিতেই পাশে থাকবে। যার হৃদয়ে নিগুড় প্রেমের প্রণয় কুঠুরি থাকে, সে রাজনীতির ভয়ে ভালোবাসতে ভয় করে না, অজুহাত দায়ের করে না। এসব কথা ভেবে সে একটাই উত্তর পেয়েছে, নিজের স্বাভাবিক হও, বাকিটা আল্লাহ ভরসা। স্পর্শীকে অন্যমনস্ক হতে দেখে দাদিমা কিছু বলার আগেই সে বলল, দাদিমা, আমার একটা প্রশ্নের উত্তর দিবা? কোন প্রশ্নের উত্তর? কইয়া ফেলা। রুদ্র কি সারা জীবন চট্টগ্রামেই থাকার প্ল্যান করেছে? কেন দাদু ভাই আসবেন এইখানে থাকবো কেন? হ্যাঁ কি বাড়িঘর নাইকা? তাহলে ভোটে দাঁড়াচ্ছে যে? ঢাকা থেকে এসে দাপুটের সঙ্গে স্থানীয়দের সঙ্গে মিলেমিশে দলনেতা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে বাইরের হয়ে মিটিং মিছিল করছে, মারামারি করে, আদেশ করে এর হাত ভেঙে দে, ওর পা ভেঙে দে। মুখ্য কথা, এখানে স্থায়ী দলনেতা নেই। ওর নেতাগিরি এখানকার সবাই মেনেই বানিচ্ছে কেন? এটা তো জানো স্যার, নানা বাড়ি এখানেই। দাদু ভাইয়ের নানা মামারা হক করে রাজনীতির মানুষ, বড় বড় পদে তারা যুক্ত আছে, পাওয়ার তাদের পকেটে। কদিন আগে তোর ছোট মামার শ্বশুরের উপরে হামলা হয়েছে, মেয়েরা বোধ হয় বাঁচবো না। কেরাচারি মায়েরা আদময়রা কইরা লইয়াছে। দিন দিন হার অবস্থা খারাপ হইয়া যাইতাছে। ঢাকাতে চিকিৎসা চলতেছে। বড় বৌমা সারাদিন হসপিটালে ভাইয়ের কাছে বইরা থাকে, কান্নাকাটি করে। কালকা দাদু ভাই মামারে দেখতে গিয়ে মোরা নিয়ে আইছে। হ্যাঁ কয়েকদিন বাইরে থাকবার পারবে না, কি কাম আছে? আর কইল এইখানে থাকবার কথা। তুই ক, কোন সুখের লাগা হে এখানে থাকবো? হ্যাঁ মামার অবস্থা দেখা কেরা কেরা এই আকাম করেছে, তাহলে খুঁজনের লাগা হেই এইখানে আইছে। কাজ শেষ হইলেই ফিরা যাইব গা। তাড়াতাড়ি ফিরনোর লাগায় দিন রাত পানি কইরা তগরে গরু খোঁজা লাগান খুঁজা বেড়াইতেছে। দাদু ভাইয়ের বড় মামার লোকজন দাদু ভাইয়ের সঙ্গে যুক্ত আছে, তাই এখনো কোনো খবর পাওয়া যায় নাই। শুনলাম খুব তাড়াতাড়ি পাওয়া যাইব, দেখা যাক কি হয়। আর দাদু ভাই এখানে লেখাপড়া করছে মেলা দিন, চীনা পরিচিত আছে। এখানে হাই মামার বাড়ি, নানার বাড়ি, তারে তো হক করে চিনবই। হেলাইকা এখানে আইসায় নেতাগিরি করে, বুঝলি? আর কেন কইছে হ্যাঁ এখানে ভোটে দাঁড়াইবো? তুমি কইলা হে নাকি ভোটে দাঁড়াইবো? আমি কখন কইছি হ্যাঁ কথা? বেশি বোঝনের লাগায় তোর শরীর স্বাস্থ্য বাড়ে না, মাথা মুডা কোহনকার। ওই বুড়ি, ফালতু কথা কইবা না কইলাম। আগে সোজা ভাবে কইলেই হইতো। নিজে নিজে টানা পেঁচাইয়া আমারে কয় মাথা মুডা। হ্যাঁ এই সেই জন্মের শয়তান, এবার আসিস কিছু কইতে, তখন তোরে জাতে দিয়া চাইচা দেবো, ব্যাদ্য কোনকার। এ কথা বলে দাদিমা রেগে চলে গেলেন। স্পর্শীয় মুখ ভেঙচি দিয়ে রুমের দিকে হাঁটা ধরল। রুদ্র নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ পাওয়া যাচ্ছে। হয়তো মহারাজ ফ্রেশ হয়ে নাস্তা সেরে রাজ্য ভ্রমণে বের হবেন। এছাড়া তো আর কোনো কাজ নেই মহারাজের। তবে রুদ্র যেখানেই যাক, এই মুহূর্তে তার নাচতে ইচ্ছে করছে। ভীষণ খুশি খুশি লাগছে, কারণ দাদিমার সঙ্গে কথা বলে বুঝল রুদ্র এখানে থাকবে না বেশি দিন। হয়তো 10 দিনের কাজ সেরেই ঢাকায় ফিরে যাবে, সেখানেই ভোটে দাঁড়াবে। আর রুদ্রের সঙ্গে সেও ঢাকায় ফিরে যাবে। পুনরায় আগের মতো চলতে পারবে, ফিরতে পারবে। ওর চেনা বাসা, চেনা রুম, চেনা মানুষজন। আবারও স্কুলে যেতে পারবে। ইস, কবে এই 10 দিন শেষ হবে? এই বন্দি জীবন মোটেও ভালো লাগছে না। ইচ্ছে করছে মনের সুখে নেচে গিয়ে প্রজাপতির ন্যায় উড়ে ঘুরে বেড়াতে। এক আকাশ সমান অভিমান পুষে রেখে আম্মুর সঙ্গেও তেমন কথা বলে না। বাবা তো কথা বলতে গেলেই কেঁদে ফেলেন। ধুর, কারো বোঝা উচিত ছিল বাবা মা খারাপ চান না। এতদিন বেস্ট জিনিসগুলোই তার জন্য আনা হয়, কেনা হয়।
জীবনসঙ্গী হিসেবে বেস্ট কাউকে খুঁজে দিবেন ওনারা। মানুষ হিসেবে নিঃসন্দেহে রুদ্র বেস্ট, তা বলার অপেক্ষাও রাখে না। তবুও কিছু কিছু মানুষকে যেমন অকারণেই ভালো লেগে যায়, তেমনই অকারণে খারাপ লাগে, বিরক্ত লাগে। তাদের উপস্থিতি চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এই খারাপ লাগাটা কিসের লক্ষণ তারও জানা নেই। নিজের রাগ অভিমানের বশে বাবা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। এর কষ্টের সমাপ্তি টানার সময় এসছে। রুদ্র আগে কি ছিল, কেন ছিল, সেই চ্যাপ্টার ক্লোজ। এখন যা হবে, ঘটবে, রটবে, এটাই মুখ্য বিষয়। এসব ভাবতে ভাবতে সে বিছানা গুছিয়ে জানালার পর্দা সরিয়ে রুমটাও গুছিয়ে ফেলল। রুদ্রের ময়লা জামাকাপড় ওয়াশিং মেশিনে ধুয়ে পানি ঝরতে দিল। তারপর কাবার্ড ঘেটে মেরুন রঙের শার্ট আর কালো জিন্স বের করে বিছানার উপরে রাখলো। শার্টটা দারুণ দেখতে, পরলে দারুণ লাগবে। তখন ড্রয়িং রুম থেকে রুমা চেঁচিয়ে নাস্তা করতে ডাকলো। সে আসছি বলে রুম ঝাড়ু দিতে উদ্যত হতে রুদ্র ওয়াশরুম থেকে বের হলো। সে হাত দিয়ে ভেজা চুল ঝাড়ছে, পরনে শুভ্র রাঙা তোয়ালে। ওর এই অবস্থা দেখে স্পর্শী মুখ ভেঙচি দিয়ে কাজে মন দিল। এমন না যে রুদ্রকে এই প্রথম এই অবস্থায় দেখছে, কতবার দেখেছে তার ইয়ত্তা নেই। এক বাসায় থেকেছে, আপন ভাই বোনের মতো বড় হয়েছে, দেখাটাই স্বাভাবিক। তাকে রুম ঝাড়ু দিতে দেখে রুদ্র তার সামনে গিয়ে চুল ঝাড়ল। ভেজা চুলের পানি গিয়ে পড়ল স্পর্শীর চোখে মুখে। তবুও কিছু বলল না দেখে রুদ্র পুনরায় একই কাজ করলো। তখন স্পর্শী বিরক্তি ফার্দার এমন করলে সবাইকে বলে দিব তোমার ডায়রিয়া হয়েছে। আমার ডায়রিয়া হয়েছে আমি তো জানি না, তুই জানলি কিভাবে? ওয়াশরুম ভ্রমণ করে। আজ তো ওয়াশরুম ভ্রমণ করিসনি, তবে সেটা তো তুমি আর আমি জানি, বাকিরা তো জানে না। এ কথা শুনে রুদ্র ওর নাকটা টেনে সামনে থেকে সরে গেল। সকালবেলা মানসম্মানে দফা রফা করার ইচ্ছে তার নেই। স্পর্শী নাকে হাত বুলিয়ে কাজ শেষ করে ঝাড়ু রেখে এলো। এসে দেখে রুদ্র কাবার্ড ঘেটে পোশাক বের করছে। মেজাজ খারাপ হলেও স্বাভাবিকভাবে স্পর্শী ওর পছন্দ করা শার্টটা রুদ্রের মুখের সামনে ধরল। রুদ্র শার্টের দিকে একবার দৃষ্টি বুলিয়ে শার্ট পরে বোতাম না লাগিয়েই প্যান্ট পরে নিল। মুখভঙ্গি স্বাভাবিক দেখে স্পর্শী বেলকনিতে চলে গেল। সেখানে কয়েকটা গাছ আছে, যদিও নাম জানি না গাছগুলোর, তবে বিদেশি কোনো ফুলের গাছই হবে। স্পর্শী সেসব গাছে পানি দিয়ে রুমে পা রাখতেই রুদ্র খোঁচা মেরে হাজবেন্ডের শার্ট বের করে দিলেই ভালো বউ হওয়া যায় না, শার্ট বোতামগুলোই লাগিয়ে দিতে হয়। স্পর্শী হাতটা মুছে এগিয়ে এসে শার্টের সব বোতাম লাগিয়ে দিয়ে পিছু ঘুরতেই রুদ্র বলল, শার্টের বোতাম লাগিয়ে দিলেই হয় না, হাজবেন্ডের প্যান্টের চেইন লাগানো কিনা, বেল্ট পড়েছে কিনা তাও চেক করতে হয়। একটু তো লজ্জা করো। লজ্জা? সেটা আবার কি? আর লজ্জা করবে কেন? আমি কি মাঝ রাস্তায় গিয়ে কোনো মেয়েকে বলেছি, এক্সকিউজ মি আপু, আমার প্যান্টের চেইনটা লাগানো কিনা চেক করে দিন প্লিজ? শোন, যেহেতু বলিনি তাহলে লজ্জা লাগার প্রশ্নই উঠে না। আর যাকে বলেছি সে আমারই বউ, একমাত্র বউ, তাও যেন তেন বউ না, জোর করে কবুল বলিয়ে বিয়ে করা বউ। আর বউকে এসব বলাই যায়। এমন কথা শুনে স্পর্শী বিরক্ত মুখে দাঁড়িয়ে রইল। রুদ্র সেটা খেয়াল করে এই টপিক চেঞ্জ করতে বডি স্প্রে হাতে নিয়ে পুনরায় বলল, ভালো বউ হতে গেলে হাজবেন্ডের শার্টের বোতাম লাগিয়ে কপালে আদর দিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে হয়। এতে কি হয় জানিস? হাজবেন্ডের শরীরে ফুল চার্জ হয়। বউকে রেখে সারাদিন বাইরে থাকলে প্রচুর এনার্জি লস হয়, চিন্তারা ঘিরে ধরে, তাই এই চার্জ অত্যন্ত জরুরি। এই কথা শুনে স্পর্শী ধীর গতিতে রুদ্রের কাছে এগিয়ে এলো। তাকে আসতে দেখে রুদ্র নিজেও ঘুরে দাঁড়ালো। চোখে চোখ রাখলো দুজন, দূরত্ব কমে গেল। তখন স্পর্শী নিজেই রুদ্রের ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিল। তার এমন কাণ্ডে রুদ্র অনড় হয়ে অপলক তাকিয়েই রইল। ওষ্ঠকোণে দুষ্টু হাসি। তাকে এভাবে তাকাতে দেখে স্পর্শী লাজুক হেসে এক হাত রাখলো রুদ্রের চোখের উপর। তারপর রুদ্রের কানে কানে আদুরে কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে, আমি না বলা অবধি চোখ খুলবে না প্লিজ। তা আজ কোন দিকে সূর্য উঠেছে? রোজ যেদিন ওঠে সেদিকেই। কাহিনী কি? তোর মতিগতি ভালো ঠেকছে না। এজন্যই ভাল লাগে না, আমি স্বাভাবিক হতে চাচ্ছি অথচ। ওকে ওকে সরি। চোখ খুলবে না, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। এ কথা শুনে রুদ্র সেভাবেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। একটু পরে স্পর্শী বলল, হাতটা বাড়াও। রুদ্র হাতটা বাড়িয়ে দিতেই হাতে কিছু একটা পেল। রুদ্র চোখ খুলে দেখে হাতে চুনের কৌটা, আর তার সামনেই ভ্রুজোড়া কুঁচকে দাঁড়িয়ে আছেন দাদিমা। ওদিকে রুদ্রর মুখের অবস্থা দেখে স্পর্শী দরজায় দাঁড়িয়ে খিলখিল করে হেসে উঠল। হাসির চোটে মেঝেতে বসে পড়েছে সে।
দাদিমা কিছু বুঝতে না পেরে একবার রুদ্র তো আরেকবার স্পর্শীর দিকে তাকাচ্ছে। রুদ্র নাকি চুন কি করবে এ কথা বলে দাদিমাকে ধরে এনেছে স্পর্শী। সেই সঙ্গে সাবধান করে দিয়েছে কথা না বলতে, শব্দ না করতে। স্পর্শীর কথা শুনে উনি নিঃশব্দে এসে রুদ্রের বাড়িয়ে রাখা হাতের ওপরে চুনের কৌটা দিয়েছে। কিন্তু স্পর্শীর হাসি আর রুদ্রের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে চরম ভুলই করে ফেলেছেন। এখানকার কাহিনী অন্য কিছু, সেটাও আন্দাজ করে নিলেন। এসব খুনসুটির চ্যাপ্টার উনিও পার করে এসছেন। নিজে চরম ভুল ধরতে পেরে উনি কথা না বাড়িয়ে চলে গেলেন। কী বা বলবেন, বলার মতো কিছু খুঁজে পেলেন না। বলতে গেলে এটাই প্রমাণিত হবে স্পর্শী দাদি নাতিকেই বোকা বানিয়েছে। এর চেয়ে চুপ থেকে কেটে পড়া বুদ্ধিমানের কাজ। দাদিমাকে যেতে দেখে স্পর্শী দাদিমার আঁচল ধরে পালালো। তখনও সে মিটিমিটি হাসছিল। ওর হাসি দেখে রুদ্র রেগে গজগজ করে নাস্তা করতে গেল। ফাজিলটার মনে এই ছিল, অথচ সরল মনে ভেবেছিল বউটা বুঝি লাইনে এসছে, কপালটা বুঝি প্রসন্ন হয়েছে। তারপর নাস্তা সেরে যখন বের হতে যাবে তখন স্পর্শীর সঙ্গে চোখাচোখি হলো। ক্ষণিকের জন্য মনে হলো স্পর্শী তাকে কিছু বলতে চাচ্ছে। ততক্ষণে স্পর্শী এঁটো হাত ধুয়ে রুমের দিকে হাঁটা ধরেছে। রুদ্র দরজা অবধি এগিয়ে ও থমকে গিয়ে কাফিকে বলল নিচে গিয়ে দাঁড়াতে। সে ওয়ালেট নিয়ে আসছে। কাফি বাধ্য সহকারীর মতো নিচে যেতেই রুদ্র রুমে গিয়ে নিঃশব্দে দরজা ভিড়িয়ে দিল। জানালায় দৃষ্টি ফেলে বাইরের দিকে তাকিয়ে আছে স্পর্শী। রুদ্র তার কাছে গিয়ে আচমকা পেছন থেকে ধরল। তাতে স্পর্শী নড়লও না, চমকালও না, যেন জানতো এমন কিছুই হবে। নীরবে করা আহ্বান রুদ্র ঠিকই বুঝে নিবে। স্পর্শীকে নিশ্চুপ দেখে রুদ্র হাতের বাঁধন আরেকটু শক্ত করে কাঁধে থুতনি রেখে আমাকে বোকা বানানোর শাস্তি পাওনা রইল, ফিরে এসে দিব, ততক্ষণ সাবধানে থাকা হয় যেন। এ কথা শুনে স্পর্শী রুদ্রের থেকে নিজেকে ছাড়িয়ে মুখোমুখি দাঁড়ালো। রুদ্রের শার্টের কলারটা ঠিকঠাক করে মুচকি হাসল। তারপর রুদ্রের বুকের বাপাশে ঠোঁট ছুঁয়ে চোখে চোখ রেখে বলল, তুমি শুধু দলনেতা নও, আরো অনেকের অনেক কিছু। তাই যা করবে ধীরে সুস্থে সাবধানে যেও, আর আমার প্রাপ্য শাস্তির বদৌলতে সহি সালামতে ফিরে এসো। হুম। স্পর্শীর এমন অনাকাঙ্ক্ষিত আচরণে ভীষণ অবাক হলেও রুদ্র প্রকাশ করল না, বরং একরাশ ভালো লাগায় ছুঁয়ে গেল বক্ষপাশ। সুখের দোলা লাগলো সারা গায়ে। অতঃপর সে একটা ফোন স্পর্শীর হাতে তুলে দিয়ে স্পর্শীর কপালে ওষ্ঠ ছুঁয়ে বিদায় নিল। রুদ্র যাওয়ার আধা ঘন্টা পরে স্পর্শী আর দাদিমার একসঙ্গে শরীর খারাপ হতে শুরু করলো। তারা দুজনেই বমি করে ফ্লোর ভাসিয়ে দিল। ধীরে ধীরে তাদের পুরো শরীর অবশ হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই দাদিমাও অবচেতন হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। কপাল ফেটে রক্ত গড়াতে লাগলো ধবধবে সাদা টাইলসের মেঝেতে। তখন স্পর্শীর চোখ জোড়াও বন্ধ হয়ে আসছিল। তখন সামনে এসে দাঁড়ালো অতীব এক সুন্দরী রমণী। চোখ ধাঁধানো তাহার রূপ এবং ঐশ্বর্য মার্জিত পোশাক। সেই রূপবতীর ক্রোধাপূর্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে। কে সেই রূপবতী? এখানে কেন? তবে অপরূপ রূপের সেই মায়ানন্দিনী চোখের চাহনি বড্ডই রোষানলপূর্ণ, ভয়ঙ্কর। তাকে চেনার আপ্রাণ চেষ্টা করল স্পর্শী, কিন্তু মস্তিষ্ক সায় দিল না। স্পর্শী চেতনা ধরে রাখার চেষ্টা করেও ব্যর্থ হলো। তখন কেউ তার পেটের সজোরে এক লাথি বসালো। পরপর 3 বার লাথির চোটে সে পেট চেপে ধরে মা মা করে চেঁচিয়ে উঠল। করুণ সুরে সেই মমতাময়ী ডাক ধাক্কা খেল ড্রয়িং রুমের আনাচে কানাচে। অসহ্য ব্যথায় চিৎকার করতে থাকলো সে। তখন পুরুষালী শক্ত হাতের বিশ্রী স্পর্শে তার শরীর গলিয়ে উঠল। গলগল করে বমি করে ফেলল কারো ডান হাতের ওপর। তখন সে অচেনা পুরুষ সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল তার গালে। মনের রাগ মেটাতে শক্ত হাতে গলা চেপে ধরে শ্বাসরোধ করল। শ্বাস নিতে না পেরে সে কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। হাত পা দাপিয়েও কাজ হলো না। তার অবস্থা দেখে কেউ বিশ্রী গালি দিচ্ছিল, লাথি মারছিল তলপেটের ওপর। স্পর্শী আর সহ্য করতে পারল না। তার ডাগর ডাগর নেত্রজোড়া আপনা আপনিই বুঝে এলো। তবে আপ্রাণ চেষ্টা করেও মুখে উচ্চারণ করতে পারলেও সে মনে মনে একটি কথা একাধিকবার, রুদ্র বাঁচাও। রুমা গুনগুন করে গান গাইতে গাইতে রান্নাঘরে মাংস কষাতে ব্যস্ত। আজকে সে হরিণের মাংস রান্না করছে, সুন্দরবনের চিত্রা হরিণ। চিত্রা হরিণ দেখতে যেমন নজরকাড়া, মাংস তেমন সুস্বাদু। সে মাসখানেক আগে খেলেও স্বাদ যেন মুখে লেগে আছে।
আজ বিশেষ অতিথি এসছে, সে নিজের হাতে হরিণের মাংস রান্না করে তাদের খাওয়াবে। এসব ভেবে তার মুখে হাসি ফুটল। রান্নার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। মনে হচ্ছে রান্নাটা দারুণ টেস্টি হবে। যদিও তার রান্না খেয়ে কেউ খুদ বের করতে পারে না পাক্কা শেফ কিনা, তাই সে মাঝারি আঁচে মাংস কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে মাংস সিদ্ধ করতে দিল। তারপর অন্য চুলায় চায়ের পানি বসিয়ে ড্রয়িং রুমে উঁকি মেরে এলো। ড্রয়িং রুমের অবস্থা দেখে মিটিমিটি হেসে 2 কাপ চা বানিয়ে সেদিকেই পা বাড়ালো। মুখ ভর্তি হাসি তার। শ্যামবনের মুখশ্রী খুশিতে ঝলমল করছে। আসন্ন সুখবরে ষোড়শী কিশোরীর ন্যায় চঞ্চল তার মন প্রাণ। ড্রয়িং রুমে গিয়ে সেন্টার টেবিলের ওপর চায়ের কাপটা রাখলো। মুখে তৃপ্তির হাসি। কতদিন পর ছোট ভাইকে দেখছে। বোনকে দেখে মাসুম এক গাল হেসে কুশল বিনিময় করে জড়িয়ে ধরল। ইচ্ছে থাকলেও সে এসে বোনকে দেখে যেতে পারে না, কারণ এই না পারার পেছনে মস্ত বড় হেতু রয়েছে। নিজ নিজ স্বার্থ লুকায়িত, আর স্বার্থ হচ্ছে মোটা অঙ্কের টাকা। তারা 2 ভাই বোন মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরিকল্পনা মাফিক এখানে এসছে, যদিও কথা কেউ জানে না। 8 মাস আগে টাকার বিনিময়ে একটা দায়িত্ব অর্পণ করা হয় তাদের উপর। মাসুমের দায়িত্ব রুদ্রের প্রতি নজর রাখা, আর রুমার দায়িত্ব কাফিকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করা। রুমা সেই কাজ দায়িত্বের সাথেই সম্পূর্ণ করেছে। নিজেকে এতিমের পরিচয় দিয়ে সত্য গোপন করে কাফির বিশ্বাস অর্জন করেছে। রুদ্রের কাছে ভালো মানুষের মুখোশ পরে এই অবধি এসছে, কিন্তু মাসুম রুদ্রের ওপরে নজর রাখতে গিয়ে খোঁজ পায় স্পর্শীর। ঠিক পুতুলের মতো দেখতে মেয়েটার বাঁকানো শরীরটা প্রবলভাবে তাকে আকৃষ্ট করে। কাম স্পৃহা জেগে ওঠে। মরিয়া হয়ে যায় পুতুলটাকে একবার হলেও ছুঁয়ে দেখার। দিনে দিনে তার মনোবাসনা দৃঢ় হতে থাকে, কিন্তু ছুঁতে গেলে রুদ্রের মুখোমুখি হতে হবে। আর রুদ্রের নজরে পড়া মানে তার পরিকল্পনা ভেস্তে যাওয়া। তার পরিকল্পনা ভেস্তে যাওয়া মানেই প্রাণ খোয়ানো। তাই মিথ্যা কথার রস ঢেলে কৌশলে সেই স্পর্শীর সঙ্গে সম্পর্ক গড়েছিল। উদ্দেশ্য হাসিলের অনেকখানি পথ এগিয়েও ছিল, কিন্তু রুদ্র এসে সব বানচাল করে দিল। সেদিন যদি আর কিছুক্ষণ পর রুদ্রের আগমন ঘটত, তাহলে সে উদ্দেশ্য সফল করে ফেলত। আর পরিকল্পনা মাফিক পরদিন সকালে জনপ্রিয় পত্রিকার পাতায় বড় করে ছাপা হতো, তুখোড় রাজনীতিবিদ রুদ্র রাজের বোন ধর্ষণ। কিন্তু আফসোস, সেসব কিছুই হলো না। পূর্বের কথা ভেবে মাসুম চায়ের কাপ নিয়ে আশেপাশে তাকালো। বিলাসবহুল ফ্ল্যাটটা বেশ বড়, নজর কাড়াও বটে। ফ্ল্যাটের ডেকোরেশন দেখে মনে হচ্ছে নামিদামি লোক থাকে এখানে। হঠাৎই তার মনে হলো ড্রয়িং রুমে আরেকজন নেই। অপরূপ সৌন্দর্যের রমণী অনুপস্থিত এখানে। মাসুম সামনে এগিয়ে দেখে সেই রমণী রুদ্রের বেডরুমে কী সব খোঁজাখুঁজি করছে, কিন্তু যেটাতে হাত দিচ্ছে শব্দ করে সাইরেন বেজে উঠছে, নতুবা পার্স যাচ্ছে। বেশ কয়েকবার চেষ্টা করে বিরক্ত হয়ে বাংলা ইংলিশ মিলে গালি ছুটছে সেই রমণী। এত কষ্ট করে এসে যদি কাজের কাজ নাই হয় তাহলে কেমন লাগে? রুদ্র ভীষণ চতুর বলে এই ব্যবস্থা করেছে যাতে প্রয়োজনীয় ডকুমেন্ট হাত বদল হতে না পারে। এ কথা ভেবে উনি ছোট ডয়ারে হাত রাখতে পুনরায় সাইরেন বেজে উঠল। এভাবে সাইরেন বাজতে সাইরেন বেজে উঠেছে, যেহেতু আর টাচ করিয়েন না। কেন? আশেপাশে কেউ শুনে ফেললে বিপদে পড়ে যাব। মাসুমের কথা শুনে সেই রমণীর মেজাজটা বিগড়ে গেল। সে বিশ্রী গালি দিয়ে বসলো মাসুমকে। এই অকর্মাটাকে রুদ্রের রুমের সব পার্স জানতে বলেছিল, অথচ দুজন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। একজন রান্নাঘরে পড়ে আছে, আর আরেকজন স্পর্শীর শরীর হাতাতে ব্যস্ত, যেন ওদেরকে এসব করতে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। নিজের রাগ সামলাতে না পেরে উনি হাতের কাছে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারলেন। সেটা গিয়ে লাগলো রুমার কপালে। সে আহ শব্দ করে কপাল চেপে ধরে সেখানেই বসে পড়ল। মাসুম জলদি ফার্স্ট এইড বক্স খুঁজে এনে বোনের কপালে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। তবে মাসুম মনে মনে এর প্রতিশোধ নেওয়ার ওয়াদা করে ফেলেছে। এই মহিলা মানুষ মনে করে না তাদের, যখন তখন জঘন্য ভাষায় দুর্ব্যবহার করে। ম্যাম রেগে আছে দেখে রুমা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, স্পর্শীরা কি ড্রয়িং রুমে পড়ে থাকবে ম্যাম? কেউ আসলে সন্দেহ করতে পারে। এক কাজ করো, মুরগি কেটে টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে দাও, আর মাশরুম পড়শিকে রেপ করে ছাদে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দাও। এদেরকে বাঁচিয়ে রাখার মানে ঘোর বিপদ। তাছাড়া কোথায় যেন শুনেছিলাম সত্য শেষ রাখতে নেই। ওদের যে অবস্থা, কয়েক ঘন্টা এভাবে পড়ে থাকলে এমনিতেই মারা যাবে। মেয়ে মানুষের জান কই মাছের প্রাণ। তোমার মতন গাধীর কথা শুনে বিপদ ডাকতে পারবো না আমি। আর কত কথা না বলে
যা বললাম করো। তোমার আজাইরা বকবক শোনার জন্য মাসে মাসে এত টাকা দেওয়া হয় না। উনি উক্ত কথার রাশ টানতেই ওনার ফোনে রিংটন বেজে উঠল। সেভ নাম্বারে নাম দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মেয়েটা চরম বেয়াদব। দলের খাতিরে সম্ভবত 2বার কথা হয়েছে, কিন্তু এই মুহূর্তে কল দেখে ব্যাপারটা ভাবাচ্ছে খুব। উনি ভাবনায় ছেদ ঘটিয়ে বিরক্তির সাথে কল রিসিভ করল। তখন কারো অট্ট হাসি কানে এসে বিঁধল। তার বিরক্তির ক্ষীণমাত্রা তরতর করে বেড়ে গেল। সে কলটা কেটে দিতে উদ্যত হতেই অপর পাশ থেকে সে বলে উঠল, অ্যালিমিয়া খান ওরফে অ্যামিলি বলছি মামি সাহেব। আহারে, এবারেও আপনার প্ল্যানে ধাপ্পা। কিছু বলার থাকলে বলো, নয়তো ফোন রাখো। আপনার জমদূত দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রাণে বাঁচতে চাইলে পালিয়ে যান। মানে? রুদ্র গাড়ি ঘুরিয়ে বাসার দিকেই আসছে। বাঁচতে চাইলে গা ঢাকা দিন, নয়তো কি হবে আশা করছি বলতে হবে না। হা 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 হা। এ কথা বলে এমিলি কল কেটে অট্ট হাসিতে ফেটে পড়ল। এমন কাঁচা কাজ এই মহিলার দ্বারাই সম্ভব। এমিলি মিথ্যে বলছে বলে মনে হলো না, তাই